ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা নয়, হাইকোর্টের রুল 1 মাসের মধ্যে চুক্তি পর্যালোচনায় কমিটি করার নির্দেশ। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। অধ্যাদেশের সংশোধনী উঠছে কাল, সংসদ শেষে হবে নির্বাচন। জনগণের প্রত্যাশা অনুযায়ী চললে বিএনপি আগামীতে সরকার গঠন করবে বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দাবি মির্জা ফখরুলের। আগে পুলিশ ভুয়া মামলা দিলেও এখন দিচ্ছে জনগণ। চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে পাল্টা প্রচারণার আহ্বান। পতিত সরকারের লাগামহীন দুর্নীতিতে বিপর্যস্ত অর্থনীতি, জানালেন অর্থ উপদেষ্টা। খুঁড়িয়ে চললেও কোনো ব্যাংক বন্ধ না করার ঘোষণা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করার সিদ্ধান্ত সরকারের, আন্দোলন স্থগিত করছেন শিক্ষার্থীরা। এবং দরিদ্র দেশগুলোকে $400 কোটি অনুদানের প্রতিশ্রুতি বাইডেনের। জোট G20 সম্মেলনে টেকসই বিশ্ব করার আহ্বান চীনের। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন KSTN টিভির সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। ভারতের আদানির গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বলেন, দেশের স্বার্থ সবার আগে। প্রতিবেশী দেশের সাথে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সুষম চুক্তি হওয়া উচিত। একই সঙ্গে দেশের স্বার্থ বিরোধী এই চুক্তি ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সংশোধন না করলে কেন বাতিল করা হবে না তা জানতে রুলও দিয়েছেন হাইকোর্ট। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। 2017 সালের 5 নভেম্বর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে আওয়ামী লীগ সরকার। এ নিয়ে ব্যাপক বিতর্ক আর সমালোচনার মধ্যেই শুরু হয় আদানির বিদ্যুৎ আমদানি। চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। এমনকি এই চুক্তি নিয়ে খোদ ভারতের বিরোধী দল কংগ্রেসও ব্যাপক সমালোচনা করে। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 12 নভেম্বর ন্যায্যতা ও জাতির স্বার্থ রক্ষা করা হয়নি জানিয়ে চুক্তি বাতিল চেয়ে রিট করেন আইনজীবী এম কাইয়ুম। মঙ্গলবার এ নিয়ে শুনানিতে তিনি বলেন, চুক্তিতে বাংলাদেশের নয় আদানির স্বার্থ দেখা হয়েছে। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। কারণ আদানি গ্রুপ থেকে আমরা 15 টাকা বা 14 টাকা পার ইউনিট হিসেবে বিদ্যুৎ ক্রয় করছি বলে পত্রপত্রিকায় এসেছে। ওয়ারাজ ইন্ডিয়ার অন্যান্য গ্রুপ থেকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা 6 টাকা কিংবা 60 টাকা ধরে, নেপাল থেকে আমরা 8 টাকা ধরে বিদ্যুৎ কিনছি। দেশের স্বার্থে আদানির সঙ্গে চুক্তি পর্যালোচনা করা দরকার বলে মন্তব্য করেন হাইকোর্ট। বলেন, দেশ সবার আগে, দেশ থাকলে সবাই থাকবে। আদালত এই মন্তব্য করেছেন। আমরা যারা দেশের স্বার্থে এই রিট পিটিশনটা দায়ের করেছি, অন্যায্য এবং অসম চুক্তিটা বাতিল চেয়ে বা সংশোধন চেয়ে, আদালত বলেছেন যে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, দেশের স্বার্থে আপনারা এই কাজটা করেছেন। দেশ হলো সবার আগে, দেশ থাকলে আমরা সবাই আছি, সুতরাং দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে। পরে চুক্তির সব নথি 1 মাসের মধ্যে দাখিল করতে বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে 1 মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনীর খসড়া উপদেষ্টা পরিষদে তোলা হবে কাল, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন হবে বলেও জানান তিনি। এ সময় হয়রানিমূলক ও মিথ্যা মামলাকারীদের শাস্তি নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে দপ্তরের গেল 100 দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। এ সময় উপদেষ্টা জানান, বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া তোলা হবে এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে, কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে।
হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিকারের জন্য বাংলাদেশের ইতিহাসে প্রথম 61 জেলায় 4300 আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা এ ধরনের মামলা দিচ্ছেন তাদের শাস্তি নিশ্চিতে খোঁজা হচ্ছে আইন। বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা জাস্ট চিন্তা করছি। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অতি প্রয়োজনীয় সংস্কার শেষেই হবে নির্বাচন। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। সাইবার সিকিউরিটি আইন বাতিল করে হচ্ছে সাইবার সুরক্ষা আইন। ইতোমধ্যে ড্রাফট প্রস্তুত বলেও জানান এই উপদেষ্টা। সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর বর্ণনা থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে পারলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আগামী সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন না হলে দেশে সংকট আরও বাড়বে। পতিত ফ্যাসিস্টের দোসররা স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করবে। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়। সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব, এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পতিত সরকারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করে তিনি বলেন, দেশের রাজনীতি রুগ্ন হলে অর্থনীতিও রুগ্ন হবে, যার প্রভাব পড়বে স্বাস্থ্য, শিক্ষা সহ সব খাতে। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে। এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয়, সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী আমাদের একদম গ্রামের শেষ কর্মীটি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী, আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে সরকার যত দ্রুত নির্বাচন দেবে ততই মঙ্গল। জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া এবং জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুত তার সঙ্গে এটি করবে ততই মঙ্গল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির জন্য নয় বরং জাতির স্বার্থে দ্রুত নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের লোকজনের কিছু কিছু বক্তব্য সন্দেহের সৃষ্টি করছে বলেও জানান তিনি। তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স, এর আলাদা যোগ বিয়োগ আছে, এটা রাজনীতিবিদদের। এবং সেই জন্যই আমরা রাজনীতিবিদরা বলছি, যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে।
নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার ও নির্বাচন কমিশনকে ঠিক করার পাশাপাশি একটি রোডম্যাপ দিলে জনগণের ভেতর আস্থা ফিরবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। মানুষ তো ইলেকশন চায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগে পুলিশ ভুয়া মামলা দিত, এখন দিচ্ছে জনগণ, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ভুয়া মামলায় কেউ যাতে হেনস্থার শিকার না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। ভারতের মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে উল্লেখ করে দেশের গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ধারাবাহিকতা রাখার অনুরোধ করেন উপদেষ্টা। আমার পুলিশ যেখানে 10টা নাম দিত 50টা বেনামি, এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে 10টা নাম 50টা সত্যতা করে দিচ্ছে। আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এটা আমার এখন দরকার। রোজার সময় আমার খেজুর দরকার, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না। কিছু ব্যাংকের অবস্থা ভালো হলেও কয়েকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। পরিস্থিতি যাই হোক, বন্ধ করা হবে না কোনো ব্যাংক। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকার দুর্নীতির কারণে অর্থনীতি বিপর্যস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাজেটে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এই যে অনেকের যে কম্পিটিশন, কারো কারো পার্সোনাল আর কারো জেনারেল, আমরা বলি জেনারেলি সর্বব্যাপী, যে ডেফিনেটলি আলুর দাম ওভারঅল বেড়েছে, পেঁয়াজের দাম, পেঁয়াজ আবার প্রবলেম পচে গেছে, তাই না, আসতে গিয়ে ইন্ডিয়ান অনেক অনেক বেনিফিট আছে। কিন্তু আমি বলছি আরও যদি উনি যে একটা টাইম ফ্রেম করে দেয় যে 3 মাস আপনার শুধু অর্থনীতি হিসেবে এটা চিফ জাস্টিস, এটা আমরা চেষ্টা করছি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সম্ভবতা যাচাইয়ে 1 সপ্তাহের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার সকাল থেকেই পূর্ব ঘোষিত ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালন করে তারা। কলেজের ভেতরে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ নিয়ে কলেজ ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করায় ক্ষিপ্ত হন আন্দোলনকারীরা। পরে তোপের মুখে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয় পুলিশ। আন্দোলন তো হচ্ছে আজকের না, দীর্ঘ 27 বছর ধরে এই আন্দোলনটা চলে আসছে। তো অনেকেই বলছে, আমি হচ্ছে তাদের কোনো ভুল ধরছি না, হয়তোবা তারা জানে না, তাদের এতটুকু জেনে নেওয়া উচিত যে এটা আন্দোলনটা আজকের না, 27 বছর ধরে এই আন্দোলনটা চলে আসছে। মেয়েদের হচ্ছে 3টা হল আছে, তারপর ছেলেদের 2টা হল আছে, একটা হচ্ছে বনানীতে 2টা ক্যাম্পাসের ভিতরে, আর হচ্ছে 9টি যাতায়াত করার ব্যবস্থা আছে, যেমন বাস আছে বিভিন্ন। তারপর হচ্ছে যে আমাদের যে শিক্ষার মান অনেক ভালো হয়, আর স্টুডেন্টও যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট আছে, মানে একটা বিশ্ববিদ্যালয়ের দাবিতে যতটুকু ফেসিলিটিস দরকার সবগুলো আমাদের তিতুমির কলেজে আছে। বিভিন্ন সময় আমাদের পরীক্ষা, আমাদের হচ্ছে ক্লাস নিয়ে অনেক ধরনের সমস্যা ফেস করতেছে। আমাদের 22টা ডিপার্টমেন্ট আছে আমাদের ক্যাম্পাসে, সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট, কিন্তু টিচার পর্যাপ্ত পরিমাণে টিচার নেই। এটা হচ্ছে আমাদের যদি নিজস্ব ক্যাম্পাস মানে নিজেরা যদি পরিচালনা করতাম, স্বতন্ত্র হতো, তাহলে আমরা আমাদের মতো করে পরিচালনা করতে পারতাম। দর্শক, বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কমিটি গঠনের সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিত করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে তিতুমির কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, সরকারের আশ্বাসের পর আন্দোলন নিয়ে কি বলছেন আসলে শিক্ষার্থীরা?
জ্যোতি, আজকেও কিন্তু আসলে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালন করছিল এবং ফলে কিন্তু সকাল থেকে তিতুমির কলেজের সকল প্রকার একাডেমিক এবং সব ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ ছিল। শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছিলেন। এরপরে কিন্তু আসলে বিকেল 4টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম যেটি জানিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে তিতুমির কলেজকে আসলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা সে বিষয়ে আসলে সার্বিক বিষয়ে যাচাই বাছাই করার জন্য একটি কমিটি গঠন করা হবে। এমন আশ্বাসের পর কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি স্থগিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং কিছুক্ষণ পরে এখানে আনুষ্ঠানিকভাবে আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি দল আমাদের সঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলবেন। শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই কলেজ ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে এসে কিন্তু তারা আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন তারা আসলে তাদের যে চলমান কর্মসূচি সেটি প্রত্যাহার করে নেবেন কিনা বা তারা কর্মসূচি চালিয়ে যাবেন কিনা সার্বিক বিষয়ে আসলে আমাদেরকে জানাবেন। আমরা এরপরে আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। জ্যোতি, সাকিবুজ্জামান সাকিব যুক্ত ছিলেন আমার সাথে, যুক্ত থাকুন, আবারও পরবর্তীতে যুক্ত হওয়ার চেষ্টা করব। চাল দাম নিয়ন্ত্রণে আরও প্রায় 19 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাজারে সরবরাহ বাড়াতে 42টি প্রতিষ্ঠানকে 18 কোটি 80 লাখ ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয় অভ্যন্তরীণ বাণিজ্য এক শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে অক্টোবর মাসে 2 দফায় 19 প্রতিষ্ঠানকে 8.5 কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই অনুমতি বলবৎ থাকবে। অনুমতি দিলেও বার্ড ফ্লু মুক্ত দেশগুলো থেকে ডিম আমদানি রপ্তানিকারক দেশের সরকার নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত ডিম রপ্তানির সনদ থাকা সহ আমদানিকারকদের প্রতি কিছু শর্ত জুড়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ধারণা করা হয় দেশে প্রতিদিন প্রায় 5 কোটি ডিমের চাহিদা রয়েছে। গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকোর কারখানায় বকেয়া বেতনের দাবিতে টানা ৪র্থ দিন বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। বিক্ষোভ করেছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা গাজীপুর সিটির পানিশাইল এলাকার ডোরিন কারখানার শ্রমিকরাও। বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মঙ্গলবার সকাল 8:30 থেকে চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এর ফলে আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে গেল 1 নভেম্বর থেকে বন্ধ পানিশাইল এলাকার ডোরিন ফ্যাশন লিমিটেড। রোববার কারখানা খুলে দেওয়া হলেও দুপুরের পর ছুটি দেওয়া হয়। পরে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। দুটি কারখানার শ্রমিকদের অবরোধে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কিন্তু আমরা রাস্তায় থাকতে চাই না, আমাদেরকে খুলে দেখ ফ্যাক্টরি, আমরা ভিতরে কাজ করবো, ঠিক আছে ভালোভাবে। ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া হয়েছে। ফ্যাক্টরি যদি খুলে দেয় আমরা কাজে চলে যাবো। এর মধ্যে কিছু সংখ্যক লোক যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে লিস্ট করে টাকা পয়সা দিয়ে বাইর করে দেওয়া হয়েছে। ওদের দাবি যে এই স্টাফগুলোরা বাইর করে দেওয়া হয়েছিল এগুলো যাতে আর ঢুকতে না পারে, তাদের কারণে ফ্যাক্টরিতে এত ঝামেলা। এদিকে সেন্ট মার্টিনকে ঘিরে অবৈধ বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দ্বীপবাসী। মঙ্গলবার সকাল 11টা থেকে 2টা পর্যন্ত কক্সবাজারের কলাতলির ডলফিন মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে সেন্ট মার্টিনবাসী। এ সময় রাস্তায় কাফনের কাপড় পরে অনেকেই রাস্তায় শুয়ে পড়েন। স্থানীয়রা বলছেন যে এই সিদ্ধান্ত অচিরেই বাতিল করা না গেলে পর্যটক নির্ভর দ্বীপবাসীর জীবন সংকটাপন্ন হয়ে পড়বে। দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে পর্যটন ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা। আপনারা একটু বিবেক দিয়ে থাকেন, আমরা দ্বীপবাসী এই মুহূর্তে কোন অবস্থায় আছি, কে কিভাবে আছে, আপনারা আপনাদের বিবেক দিয়ে আমাদের প্রতি একটু সুদৃষ্টি আকর্ষণ করুন। হঠাৎ করে সরকার এমন ভাবে পর্যটনকে সীমিত করেছেন যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর মানুষের অধিকার সবার আগে, পাশাপাশি আমরা পরিবেশের অধিকারকে স্বীকৃতি দেই, আমরা পরিবেশ রক্ষা করেই পর্যটন করতে চাই।
ডলারের মূল্য বৃদ্ধি, সরকারি অবকাঠামো উন্নয়নে স্থবিরতা এবং গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে স্টিল শিল্পের চলমান সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এ সময় ডলারের বিনিময়ে জনিত ক্ষতির টাকা দীর্ঘমেয়াদে পরিশোধ, ভৌত অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহ সংকট উত্তরণে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান সংগঠনটি। গতিশীলতা আনার জন্য কনস্ট্রাকশন যে সমস্ত কনস্ট্রাকশন থেমে আছে এবং নতুন কিছু প্রজেক্ট নিয়ে যাতে এই টোটাল সেক্টরটাকে একটা গতিশীলতা নিয়ে আসে। আদারওয়াইজ এর মধ্যে কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই যদি বন্ধ হতে থাকে তাহলে কিন্তু শ্রমিক অসন্তোষ দেখা দিবে।